এর সাথে সাথে আমরা জেলাগুলোতেও বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন প্রোগ্রাম করব বাংলার মানুষের, বাংলার মেয়েদের সুরক্ষার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ অবশ্যম ভাবি, এবং বাংলার মেয়েরা বলছে যে বাংলার মেয়ের পদত্যাগ চাই। এবার মহিলারা যেভাবে 24 তারিখ 14 তারিখ রাত্রিবেলা যেভাবে রাস্তায় নেমেছিল, এই দৃশ্য আমরা পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে দেখিনি, জনজাগরণ এইভাবে পশ্চিমবঙ্গে দেখি। এমনকি আজকেও ডার্বি ম্যাচ উপলক্ষে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের জড়ো হওয়ার কথা ছিল, তাদের খেলা দেখতে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকার, এই নপুংসক রাজ্য সরকার সেই খেলাকে বাতিল করার কথা বলে এবং ডুরান্ড কর্তৃপক্ষ সেই খেলা বাতিল করতে বাধ্য হয়। পরবর্তী সময়ে যারা এর উদ্যোক্তা ছিলেন তাদেরকে পুলিশ ফোন করে হুমকি দেয় যে আপনারা জমা হবেন না। তারা যখন সীমিত সংখ্যায় সেখানে জমা হয়েছিল, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরা ছিলেন, তাদের পাশে আমরা সর্বতোভাবে আছি এবং তাদেরকে আমরা লিগাল সাপোর্টও দেব। আমরা আমাদের লিগাল টিমকে অলরেডি তাদেরকে আমরা অ্যালার্ট করেছি, তারা পৌঁছচ্ছেন এবং লিগাল সাপোর্ট দেবে। তার সাথে সাথে আমাদের বিভিন্ন যে নেতৃত্ব আছে, জিএস লকেট চ্যাটার্জি থেকে শুরু করে আরো অনেক নেতৃত্বকে পুলিশ একের পর এক নোটিশ ধরাচ্ছে। সামাজিক মাধ্যমে যারা কাজ করেন, ইউটিউবার বা যারা ফেসবুকে পোস্ট করেছে, তাদেরকে পর্যন্ত নোটিশ ধরানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতক্ষণ এইভাবে মুখ বন্ধ করে রাখতে পারবেন মানুষের? আজকে পুরো একটা নেক্সাস চলছে এই স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে, এবং এর মাথায় রয়েছে এসপিডি নামের কোন একজন ব্যক্তি। আমি নামটা বলছি না, আপনারা সবাই ভালো জানেন। ডক্টর অভিক বলে একজন আছে, যারা পুরো দুর্নীতির র্যাকেট, এবং এই প্রাক্তন প্রিন্সিপাল, দুর্নীতির র্যাকেট স্বাস্থ্য ভবন থেকে চলে। এমনকি মেডিকেল কাউন্সিলে ডাক্তারদেরকে ব্যতিব্যস্ত করার জন্য ফেক কমপ্লেন করানো হয়। আমাদের কাছে তথ্য আসছে, ডাক্তারবাবুরাই জানাচ্ছেন। তারা সেই চিঠি পাওয়ার পর তাদেরকে স্বাস্থ্য ভবন, এই কাউন্সিল থেকে আবার ফোন করে জানানো হয় যে আপনার বিরুদ্ধে কমপ্লেন এসেছে, আপনার যা কমপ্লেন এসেছে আপনি তো 2 বছর প্র্যাকটিস করতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস থেকে বিরত রাখা হবে। তাকে বলা হয় যে কম্প্রোমাইজ করতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, তবে আপনি এই আপনার সাসপেনশন উঠে যাবে বা সাসপেনশন থাকবে না। মানে পুরো তোলাবাজির একটা কারখানা করে রেখেছে। এবং এই এসপিডি ভদ্রলোক এতটাই প্রভাবশালী যে তার মেয়েকে চাকরি দেওয়ার জন্য ক্যাবিনেট করে পিজিতে একটি পোস্ট তৈরি করা হয়েছে। আগে কোনো তো পোস্ট ছিল না। তিনি মুখ্যমন্ত্রীর এতটাই ক্লোজ, মুখ্যমন্ত্রীর এতটাই কাছে যে তার মেয়েকে চাকরি দেওয়ার জন্য একটি ক্যাবিনেট করে বিশেষভাবে পোস্ট তৈরি করা হয়েছে নিউরো সায়েন্স ডিপার্টমেন্ট। আগামী দিনে সেগুলো আমরা তথ্য সব আপনাদের সামনে আনবো। এই চরম অরাজকতা চলছে প্রত্যেকটি মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে। এই স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসায় রূপান্তরিত হয়েছে, আর এই ঘুঘুর বাসাকে বিজেপি ভাঙবে। আমরা সিবিআইকে অনুরোধ করব যে আপনারা এই ঘুঘুর বাসা ভাঙুন, এবং আমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ যে দাবি তুলেছেন সেই দাবিকে আমি সমর্থন করে বলছি, এই ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত এবং তাদের টেলিফোনিক যে কনভারসেশন হয়েছে তা তদন্ত করে দেখা উচিত। এবং এই ঘটনা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বিশেষ করে সিপি বিনীত গোয়েল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা যদি লক্ষ্য করেন, সিপি সাহেব প্রথম যখন আপনাদের মিডিয়ার সামনে এসেছিলেন, এখন আপনার রেকর্ডিং খুঁজে দেখুন, সেখানে উনি বলেছেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, আপনাদের সামনে বলেছেন। আজকে পোস্টমর্টেম রিপোর্ট, পিএম রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট বলছে 10-এরও অধিক জায়গায় শরীরে এক্সটার্নাল ইনজুরি আছে, তার সাথে ইন্টারনাল ইনজুরি ইন অ্যাডিশনাল। একজন সিপি মানে একজন আইপিএস অফিসার এতটা অভিজ্ঞ, সিপি তো আর এমনি হয় না, আইপিএস হয়ে কেউ সিপি হয়ে যায় না। তিনি যদি এক্সটার্নাল ইনজুরি
দেখে চিনতে না পারেন বা বুঝতে না পারেন, তাহলে সিপি থাকার তার যোগ্যতা নেই। অথবা উনি দেখে বুঝে শুনে উনি আপনাদের সামনে মিথ্যে কথা বলেছিলেন, অর্থাৎ পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। দুটোর মধ্যে কোনো একটা সত্যি হতে পারে, তৃতীয়ত কোনো অপশন নেই। অতএব এই সিপির আমরা গ্রেপ্তার এবং অপসারণ, তার আগে অপসারণটা করা দরকার, অপসারণ চাইছি, যাতে উনি আবার সেই ডাক্তারবাবুর মতো বলতে না পারেন আমি পদত্যাগ করছি। পদত্যাগ তো উনি করেননি। পদত্যাগ করার আগেই ওনার তো মেমো বেরিয়ে গেছিল, এবং সেই মেমোর নাম্বার তো অনেক আগে আমরা দেখতে পাচ্ছি। মেমো নাম্বার সম্ভবত 807 নাম্বার মেমোর মাধ্যমে, আমাদের কাছে মেমো আছে, সেই মেমো বলছে 807 নাম্বার মেমোর মাধ্যমে তাকে সেখান থেকে সরানো হয়েছিল। পরবর্তী সময় এমএসভিপি কে সরানো হয়, কিন্তু আপনাদের সামনে এমএসভিপির ঘটনা আগে আসে আর এনাকে ঘটনাটা অনেক পরে আপনাদের সামনে আনা হয়। কেন, তার কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আইদার ঘটনা পরে ঘটেছে, মেমো নাম্বার পরে বসানো হয়েছে, অথবা আপনাদেরকে জানানো হয়নি যে তাকে সরানো হয়েছিল। 807 নাম্বার মেমো হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষকে পরিবর্তন করা হচ্ছে, তার মেমো নাম্বার হচ্ছে 807। আর 810 নাম্বার মেমো হচ্ছে পরের মেমো, সেটা হচ্ছে এমএসভিপির মেমো। অথচ আপনারা দেখুন প্রত্যেকটি মিডিয়া এমএসভিপি কে আগে সরানো হয়েছে সেই খবর পেয়েছে। কেন এই যে লুকোচাপা, কেন পরিবারকে 3 ঘন্টা মেয়ের মৃতদেহের সামনে যেতে দেওয়া হয়নি, অথচ তাদের সামনে অন্যান্য ব্যক্তিরা তারা ওই সেমিনার হলে ঢুকছিল বেরোচ্ছিল, আলোচনা চলছিল, মিটিং চলছিল। একবার কেন সেই প্রিন্সিপাল, কি আক্রোশ যে আমার স্টুডেন্ট, সে যে রকমই স্টুডেন্ট হোক না কেন, তিনি তো ভালো স্টুডেন্ট, তার সে আমার প্রেমিসেসের মধ্যে এইভাবে ব্রুটালি মার্ডার আর রেপ হয়েছে, তাকে একবার আমি শ্রদ্ধা জানাতে আসবো না? একবার হাত জোর করবো না তার বাবা মার কাছে? কি এমন আক্রোশ ছিল, মেয়েটি কি এমন জেনে গেছিল যার জন্য সেই আক্রোশ বশত প্রাক্তন প্রিন্সিপাল সাহেব একবার মৃতদেহকে শ্রদ্ধা পর্যন্ত জানাতে আসেননি? এর তদন্ত হওয়া উচিত। কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান। রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত তদন্ত কিছুদিন পরে সিবিআই এর কাছে গেছে, প্রত্যেকটি তদন্তে আমরা দেখেছি ফলপ্রসূ রেজাল্ট আসেনি। তার কারণ হচ্ছে ট্যাম্পারিং উইথ দ্য অ্যাভেলেবল এভিডেন্সেস। এবং এক্ষেত্রে আপনারা, আমি আগেও বলেছি আবার বলছি, এক্ষেত্রে কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল মেটেরিয়াল, সিমেন্ট হতে পারে, হেয়ার হতে পারে, স্কিন পার্ট হতে পারে।